আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে কথা বলবো। এই বিষয়টা খুবই সহজ। এই প্লাস যারা পেতে চায় তাদেরকে তো ৫ এর মধ্যে ৫ ই পেতে হবে এবং যারা পাস করতে চায় তাদেরকেও ৫ এর মধ্যে পাস পেতে হবে। সুতরাং এটি একটি খুব সহজ ব্যাপার এবং একটু শুনলেই তোমরা পারবে। তো আজকে আমরা আর অত কথা না বলে আমি তোমাদের সাথেই রয়েছি। তো আমি এখন শুরু করি যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছি ওয়াস বর্ন, জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করা অর্থে আমরা সবসময় পেসিভ ফর্ম ব্যবহার করি বলেই আমাদেরকে বলতে হবে আই ওয়াজ বর্ন। তো এর স্ট্রাকচারটি আমরা দিয়েছি এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বর্ন। তো এখন এই যে বাক্যটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কাজী নজরুল ডট 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 ইন শুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল। তো এখানে বোঝাই যাচ্ছে যে জন্মগ্রহণ করবে একটা ব্যক্তির নাম রয়েছে। তো সে কারণে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করলাম একটা ব্যক্তি যেহেতু। আর শেক্সপিয়ার এখানেও তাই, শেক্সপিয়ার ওয়াজ বর্ন অ্যান্ড রেইজড ইন আভন। শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছে এবং প্রতিপালিত হয়েছে অ্যাবনে। আর ১৯৭১ সালে যে উদাহরণটি দেয়া আছে বাংলাদেশ অ্যান্ড কাতার, দুইটা সাবজেক্ট, এই কারণে ওয়ার এখানে ব্যবহার করবো। বাংলাদেশ অ্যান্ড কাতার ওয়ার বর্ন ইন 1971। তাহলে আমরা বুঝলাম যে ওয়াজ বর্ন আসলে আমরা এটি আসলে নিজেই তো করতে পারি না, জন্মগ্রহণ করতে পারি না, আবার মারা গেলেও তো আসলে নিজেই যাই না, আমাদের কেউ না কেউ নিয়ে আসে, আবার আদর করে আপ্যায়ন করে। তো যাই, এই কারণেই যেহেতু সাবজেক্ট নিজে কাজ করছে না, আর এই কারণেই আমরা এখানে ওয়াস বর্ন ব্যবহার করছি কিংবা ওয়ার বার্ন ব্যবহার করছি। তো এর পরের উদাহরণটা যদি আমরা যাই, আরো বেশি উদাহরণ দেখি, যে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন অ্যান অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি। এরপর বাকি বাক্য দুইটা সে অর্থে দেখা যাচ্ছে ব্যক্তির নাম, কিন্তু সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটাও জন্মগ্রহণ করা বোঝানো হচ্ছে। তাহলে রাকিব ওয়াজ বর্ন ইন হার্ডশিপ, রাকিব অনেক কষ্টের মধ্যে জন্মগ্রহণ করেছে। দি বয় ওয়াজ বর্ন ইন ব্লাইন্ড, বাচ্চাটি বালকটি অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছে। তো বন্ধুরা আমরা আসলে বুঝলাম যে যেখানে ব্যক্তির নাম, কোনো স্থানের নাম এবং সালের কথা উল্লেখ থাকে সেখানে আমরা ওয়াজ বর্ন বসাবো। আর যদি একসঙ্গে দুইটা সাবজেক্ট দেয়া থাকে তাহলে ওয়ার বর্ন কথাটা বসাবো। তাহলে আমরা এই তিনটা কথা যদি লক্ষ্য করি আমাদের, তাহলেই কিন্তু আমরা বাক্যের মধ্যে বুঝতেই পারবো যে এখানে ওয়াচ বর্ন বসে। তো এরপর আমরা যদি আসি পরের স্ট্রাকচারে যাই, আমি হ্যাভ এবং হ্যাজ টু। তো এটা কোথায় বসে? বাধ্যতামূলকভাবে বা আইনগতভাবে কোনো বিষয় যদি করতে হয় এরকম কোনো বাক্যে যদি আমি পরে বুঝতে পারি, তাহলেই সেখানে আমি হ্যাভ হ্যাজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাবো। ঠিক এই বাক্যটা যদি অতীতকালে কোনো একটা কাজ করতে হয়েছিল এরকম বোঝায়, তাহলে সেখানে আমরা হ্যাড টু বসাবো। তাহলে কি হচ্ছে যে আমরা এখন পরে স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড টু প্লাস ভার্বে বেস ফর্ম। এখন এই বাক্যটার মধ্যে যদি দেখি উই ইউটিলাইজ টাইম প্রপারলি, তাহলে আমাদের সময়কে সব সময় ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলকের মতো। তাহলে উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, এটি যেমন আমরা বুঝতে পারলাম। ঠিক এর পরেরটা যদি আমরা দেখি যে ইউ হ্যাভ টু পে ইলেকট্রিক বিল ইন ডিউ টাইম আদারওয়াইজ ইউর লাইন উইল বি কাট আপ। ঠিক নির্দিষ্ট সময় আমাদের বিদ্যুতিক বিল দিতে হয়, নতুবা একটা ঝামেলা হয়, লাইন কাট আপ হয়। তো এটাও বাধ্যতামূলক। এখন আমরা যদি অতীতকালের জন্য কোনো একটা কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়েছিল আমাদের, সেটি যদি আমরা বুঝতে পারি তাহলে হ্যাড টু বসাবো। যেমন হি হ্যাড টু পাস এসএসসি বিফোর এইচএসসি, এইচএসসি পাস করার আগে তো এসএসসি পাস করতে হয়েছিল। দ্য পিপল হ্যাড টু ফাইট এগেইনস্ট ডেঞ্জারাস অ্যানিমালস ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীনকালে মানুষকে ভয়ঙ্কর পশু পাখির সাথে যুদ্ধ করতে হয়েছিল। তাহলে আমরা এটা স্পষ্ট অতীতকাল করতে হয়েছিল বলেই কিন্তু আমরা এখানে হ্যাড টু বসিয়েছি। আর ওইগুলো বর্তমান অবস্থায় বাধ্যতামূলক কাজ, এগুলো আসলে করতে হবে। ঠিক এই কারণে আমরা হ্যাভ টু হ্যাজ টু বসিয়েছি। তো বন্ধুরা এবার আসি লেট অ্যালোন। লেট অ্যালোন এমন একটা শব্দ, ফ্রেজ, যেখানে আসলে স্ট্রাকচারের দরকার হয় না। তো এখানে বোঝায় কি, ভাবাই যায় না, দূরের কথা চিন্তা করাই যায় না। অনেক সময় খোঁচা মারার কথা বোঝায়, অনেক সময় একই বস্তু একটা কম মূল্যবান আর একটা বেশি মূল্যবান।
তো কম মূল্যবানের সাথে বেশি মূল্যবানের তুলনা করে কম মূল্যবানটাকে একটা বিপদে ফেলানো হয় বা খোঁচা দেওয়া হয়। তো আমরা একটা উদাহরণ দিই। যেমন ধরুন, এই ছেলেটা বলছে যে আই ক্যান নট রাইড বাইসাইকেল। এটা কিন্তু নেগেটিভ দিয়ে বাক্যটা শুরু হয়। আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, লেট অ্যালোন এ মোটরসাইকেল। আমি আসলে বাইসাইকেল চালাতে পারি না, আর মোটরসাইকেলের কথা তো ভাবাই যায় না। তো উই ক্যানট ইভেন সি এ হিল, লেট অ্যালোন মাউন্টেন। আসলে আমরা এখনো পাহাড়ই দেখিনি, ছোট্ট পাহাড় আর বড় পর্বতের কথা ভাবাই যায় না। আই ক্যান রিমেম্বার দি টাইটেল অফ দ্য বুক। আমি বইটার আসলে শিরোনামই কথাই আমার মনে নাই, আর স্টোরির কথা তো বাদই দিলাম, লেট অ্যালোন। তো এই জায়গাগুলোতে আমরা লেট অ্যালোন বসাইলাম। তো এখন দেখা যাচ্ছে যে একটা বাইসাইকেল ছোট, মোটরসাইকেলটা এর চেয়ে বড়, হিলটা ছোট, মাউন্টেনটা এর চেয়ে বড়। টাইটেল অফ দ্য বুকটা একটা ছোট জায়গা দখল করে, আর স্টোরি তো অনেক বড় জায়গা দখল করে। তো সুতরাং আমরা ছোট জায়গার সাথে বড় জায়গার একই একটি তুলনা যখন বোঝাই, খোঁচা মারা একটু কথা ভাব থাকে এবং সেক্ষেত্রে বাক্যটা নেগেটিভ দিয়ে শুরু হয়। তো সেই জন্য আমরা এটি ব্যবহার করি। তো এরপরে আমরা আসি যে হ্যাড বেটার। এর অর্থ হচ্ছে ভালো। সাধারণত পরামর্শ করার ক্ষেত্রে আমরা আসলে এটা বুঝাই যে হ্যাঁ হ্যাঁ তোমার এটা ভালো, আমার ভালো লাগছে না, তো আই হ্যাড বেটার রিড এ বুক, আমার একটা বই পড়া ভালো, ঠিক এরকম অর্থে ব্যবহার হয়। এবং হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম বসায়, কিন্তু আমরা অবচেতন মনের সময় টু নিয়ে আসি। তো এই টুটা এখানে বসানো যাবে না। তো এখানে দেখ, যেমন উদাহরণ দেওয়া আছে, ইট ইজ রেইনিং, আই হ্যাড বেটার টেক আমব্রেলা। আমার একটা আমব্রেলা নেওয়া যাবে, কিন্তু এখানে বাধ্যতামূলক না, আমি আমব্রেলা না নিয়ে রেইনকোটও নিতে পারি। তাহলে আই হ্যাড বেটার টেক আমব্রেলা। এবার আসলো কি, উই হ্যাড বেটার রিড অ্যাটেন্টিভলি। এখানে হ্যাড বেটারটা দেয়া আছে। তো উই হ্যাড বেটার রেড অ্যাটেন্টিভলি, আমাদের বরং মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। আরো আমরা যদি উদাহরণ দেখি, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি নাও। আমাকে ডিস্টার্ব করো না, তোমার বরং চলে যাওয়া উচিত। তো ইউ হ্যাড বেটার টেক বাথ বিফোর ইউ গো টু বেড। বিছানায় শোয়ার আগে তোমার গোসল করা ভালো, কিন্তু এটা বাধ্যতামূলক না, তুমি করতে পারো না করতে পারো, তোমার জন্য ভালো। সেজন্য আমরা এখানে বসিয়েছি। নাবাচকের ক্ষেত্রে অনেক সময় নট ব্যবহার করি আমরা, সেটা হ্যাড বেটার নট হয়। তো উই হ্যাড বেটার নট গো আউট টুডে ফর হিট। আমাদের উত্তাপের কারণে আজকে বরং আমরা বাইরে না যাই। তাহলে এটি দুইভাবে আসে, হ্যাড বেটার অথবা হ্যাড বেটার নট, এবং এরপরে ভার্বের বেস ফর্ম হয়। তো বন্ধুরা, এবার আসি সেই অ্যাজিভ আর অ্যাজ দোর কথা। আমরা কেনা জানি, ছোটকাল থেকে পড়তে থাকি এটা। তো এটা দুইটা স্ট্রাকচার হাজির হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এর পর অ্যাজিভ অ্যাজ দো যদি বসে, তারপর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পরেরটা হচ্ছে কি, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অ্যাজ ইফ অ্যাজ দোর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা কিন্তু আসলে একটা সেন্টেন্সকে দেখে স্ট্রাকচার চেনেও কিন্তু আমরা আসলে দিতে পারি, কারণ আমাদের এই অংশটা আসলে 10টা বাক্য দেয়া থাকবে, 10টা বাক্যের উপরে আসলে 10টা এরকম মানে অ্যাজ ইফ অ্যাজ দো, হ্যাড বেটার, ওয়াজ বর্ন দেয়া থাকবে। যেখানে সুটেবল সেখানে আমরা এটা বসাবো। তো আমরা এটি যদি হি টক্স, সে কথা বলে, যেন সে সব জানে। তো এখানে তো প্রেজেন্ট টেন্স আছে, এস বাই এস যোগ আছে, প্রেজেন্ট ফর্ম এটা, আর নিউটা হচ্ছে পাস্ট ফর্ম, নো নিউ নন, তো নিউটা পাস্ট ফর্ম। তো এই কারণে এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা পাস্ট ফর্ম আছে, তাহলে এখানে আমরা অ্যাজ ইফ বসাবো। অ্যাজ ইফ তো মানে হচ্ছে যেন সে টক, সে কথা বলে, যেন সে সবই জানে। আচ্ছা, এরপরে পাস্ট টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাড থাকে, ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে, তো বি হ্যাড। সে আচরণ করেছিল যেন সে সব কিছুই, হি হ্যাড নট নোন আস, সে আমাদেরকে চেনেই না। তাহলে এখানে আমরা স্ট্রাকচার দেখে কিন্তু আমরা বসাতে পারি একটা বাক্যের মধ্যে, যে এখানে পাস্ট টেন্স রয়েছে, এখানে পাস্ট পারফেক্ট রয়েছে, সুতরাং মাঝে আমি অ্যাজ ইফ অ্যাজ দো বসাবো। একটু হিন্টস করলে কিন্তু আমরা এটা করতে পারি। এবার আসে অদ্ভুত কল্পনা। আমরা অনেক সময় অদ্ভুত কল্পনা করি, অবাস্তব চিন্তা করি, যা কিন্তু আসলে বাস্তবে ঘটে না। যদি কেউ বলে যে আমি, কেমন হয় যদি আমি উড়ে যেতে পারি? আসলে তো উড়ে যেতে পারে না কেউ। তো এই কথাটা তো আমাদের বলতে হয়, কাউকে কমিউনিকেশন করতে হয়। সেই কারণে আমরা কি বসাবো? আসলে হোয়াট ইফ বসাবো। এবং শেষে কিন্তু একটা প্রশ্নবোধক থাকে। আসলে এটি কি হবে? হোয়াট ইফ দ্য আইস হ্যাড ক্রাকড? যদি বরফগুলো সব ভেঙে যায়, তাহলে কি রকম হবে? তাহলে আমাদের পৃথিবী ভেসে যাবে, বন্যা হবে, আবাদ হবে না, মানুষ ধ্বংস হয়ে যাবে। তো আসলে এটি তো সহজে হবার নয়। তো হোয়াট ইফ কথাটা বসে, এটা অদ্ভুত একটা কল্পনা। আবার এখানে যদি বলি, উই টার্ন ইন দিস ল্যান্ড ইনটু ম্যাঙ্গো অর্চার্ড, আমরা যদি এই আবাদি জমিটাকে আম বাগান তৈরি করি, তাহলে কেমন হয়? পৃথিবীতে সবাই তো তৈরি করবে না। তো আমরা কল্পনা করতে পারি, হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু ম্যাঙ্গো অর্চার্ড। তো আমরা হোয়াট ইফ এই কথাটা এখানেই ব্যবহার করতে পারি। হোয়াট ইফ এর আরেকটা ভাই আছে, হোয়াট ইটস লাইক।
তো হোয়াট ইটস লাইক যখন বাক্যের মধ্যে হাজির হয় তখন কিন্তু একটা স্ট্রাকচার নেয়। সেই স্ট্রাকচারটা কি? ভার্বের ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। এটাও কিন্তু অর্থ একই রকম। আমরা বলতে পারি যে আসলে যদি এমন হয় তাহলে হোয়াট ইটস লাইক ওয়াচিং হরর ফিল্ম, একটা ভয়ঙ্কর আতঙ্কজনক সিনেমা যদি দেখি কেমন হয়, আসলে এই বাক্যটাকে হোয়াট ইফ ব্যবহার করা যেতে পারতো, তাহলে আমাকে সজ্জিত করতে হতো অন্যরকম ভাবে যে হোয়াট ইফ উই ওয়াচ হরর ফিল্ম। তো এখানে আইএনজি করা হয়েছে এই কারণে যে ওগুলিকে তুলে দিয়েছি। তো সেক্ষেত্রে হোয়াট ইটস লাইক হবে। আসলে হোয়াট ইটস লাইক আর হোয়াট ইফ কিন্তু একই মুদ্রা, এপিটোপিট। একটি স্ট্রাকচার নেয়, একটি স্ট্রাকচার নেয় না। একটি স্ট্রাকচারের ক্ষেত্রে আইএনজি যোগ হয়, আর একটা শুধু শুধু বসে। তাহলে হোয়াট ইটস লাইক ওয়াচিং হরর ফিল্ম, হোয়াটস ইট লাইক ওয়াকিং অন আইস, তাহলে কিন্তু আমরা আগের সেন্টেন্সটা এখানে হোয়াট ইটস লাইক দিয়ে ব্যবহার করেছি। তো আসলে বন্ধুরা এটি খুবই সহজ। এবং এরপরে যদি আরো উদাহরণ আমরা দিতে চাই, হোয়াট ইটস লাইক ট্রাভেলিং বাই এয়ার, আকাশে ভ্রমণ করলে কেমন হয়। আবার যদি বলি যে জঙ্গলে বাস করলে কেমন হয়, তাহলে হোয়াট ইটস লাইক লিভিং ইন জঙ্গল, সাম পিপল স্টিল লিভ ইন জঙ্গল ইন আফ্রিকা। জঙ্গলে বাস করলে কেমন হয়, এখনো তো আফ্রিকাতে কিছু মানুষ আছে বসবাস করে। তাহলে আমরা আসলে বুঝতেই পারছি যে আমরা এই জিনিসগুলো খুবই সহজ, একবার করে ফলো করলে আসলে আমাদের ফেল ঠেকানো সম্ভব। এরপরে আসি দেয়ার। তো দেয়ার কোথায় বসে? দেয়ারে কিন্তু কোনো একটা বিশেষ অর্থ নেই। এটা এখানে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, মানে সূচনামূলক বাক্যের শুরুতে বসে। তো বাক্যের সাবজেক্ট পাওয়া না গেলে এই বাক্য দিয়ে শুরু করতে হয়। দেয়ারের পর ব্যবহৃত সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তো আমরা একটা সিঙ্গুলার সাবজেক্ট উদাহরণ দিচ্ছি, দেয়ার গোজ এ প্রভাব। এই প্রভাবটা সাবজেক্ট, প্রভাব একটা যেহেতু এই জন্য গো থেকে গোজ হয়েছে। তো দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ইউনিটি ইজ স্ট্রং, একটা প্রবাদই বলে যে একতাই শক্তি। আবার এখানে রয়েছে দেয়ার ওয়াজ এ বয় অ্যাট দ্য ডোর, দরজার মধ্যে একটা বালক ছিল। এটা তো আসলে সিঙ্গুলার উদাহরণ গেল, কিন্তু এটি যদি প্লুরাল দেই তখন কি হয়? প্লুরাল হয়ে গেলে দেখা যাচ্ছে আমরা দাগ দিয়ে দেখিয়েছি, দেয়ার আর বার্ডস ইন দ্য ট্রি, অনেকগুলো পাখি, এই জন্য আর বসাইছি। দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাড়ির চারপাশে অনেক আম গাছ রয়েছে, এখানে দেয়ার আর আছে। তাহলে আমরা এখন বসাবো কোথায়? যে দেয়ার তখনই বসাবো যখন আমি সেটি বোঝাতে পারছি যে আমার এইটা মানে সাবজেক্টকে হেল্প করার জন্য, যখন কোনো সাবজেক্ট নেই তখন আমি বসাতে পারি। এক্ষেত্রে আমি বসাতে পারি। এটিকে যদি আরো একটু ব্যাখ্যা করে আমরা বলি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যে রূপকথার গল্প শুরু হলে দেয়ার হয়। যেমন তাছাড়া যদি এই শব্দগুলো থাকে লাইক, লিভ, এক্সিস্ট, দেয়ার লাইক, হ্যাঁ? তো রিমেইনস, কাম, অ্যারাইজ, অ্যাপিয়ার, ইন্টার, ফলো, সিম, হ্যাপেন, এগুলোর পূর্বে সাধারণত দেয়ার শুরু হয়, হ্যাঁ? এটা আমরা মোটামুটি বলতে পারি। তো এখন যদি গল্প শুরু করি, লংলি দেয়ার লিভড এ মাইটি কিং, অনেক অনেক আগের কথা, সেখানে বাস করতো এক শক্তিশালী রাজা। দেয়ার মাস্ট বি গুড ওয়ে অফ স্পিকিং, অনেক উপায় আছে কথা বলার। তাহলে আমরা দুইটা কথা বললাম যে যেখানে সাবজেক্ট নাই সেখানে সাবজেক্টকে সহায়তা করার জন্য দ্যাট দিয়ে শুরু হয়। আর একটা রূপকথার গল্প যখন বলি তখন আমরা শুরু করতে পারি। আবার ইট যদি আসে এবার, ইট কি? ইট তো প্রোনাউন হিসেবে বসে। তো প্রোনাউন হিসেবে আমরা কি নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। তো অনেক ক্ষেত্রে আমরা শ্রুতিমধুর করার জন্যই তো বারবার নাম না বলে ইট ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে ইট কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। এবং কি কি ক্ষেত্রে ব্যবহার হয়? দূরত্ব, সময়, ঋতু, আবহাওয়া, আরো অনেক অনেক অজানা ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমরা এখন বাক্য দিচ্ছি ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, তাহলে আমার এখানে ফাঁকা জায়গায় ইট বসাতে হবে। ইট টেক্স 45 মাইলস, এটা 45 মাইলের ব্যাপার। ইট ইজ সামার নাও, এটা হচ্ছে এখন গ্রীষ্মকাল। ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, হারানো স্বাস্থ্য উদ্ধার করা খুবই কঠিন। তাহলে আমরা এখানে ইট ব্যবহার করছি প্রোনাউন হিসেবে। তা আমাদের এখন তো আসলে এটাই খুঁজে পাওয়া সহজ। তো আমরা এই যে কয়েক মিনিটের ব্যবধানে যে আলোচনাগুলো করলাম, এগুলো আমরা বেশি করে পড়বো, দেখবো, ফলো করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাকি কয়েকটা বাকি আছে, এটি যদি আমার সুযোগ হয় আমি আবারও সামনের একটা স্লাইড এবং ইউটিউব লেকচার নিয়ে হাজির হব। এবং তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়বে, কমেন্টস লিখবে, এবং আশা রাখি তোমাদের উপকার হবে। এবং তোমরা এত ধৈর্য করে আমার কথা শোনার জন্য তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা কমেন্টস করবে। এখানেই রাখছি আজকে। আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই।